হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুয়ালি একাডেমি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দিয়ে আমরা হিস্ট্রি ক্লাস শুরু করছি। মডার্ন হিস্ট্রি, আমাদের হিস্ট্রির তিনটি পার্ট রয়েছে, একটা অ্যানসিয়েন্ট, মেডিয়েভাল এবং মডার্ন। তো মডার্ন হিস্ট্রিটি আমাদের বেশি ইম্পর্টেন্ট, কারণ এটি আমাদের কম্পিটিটিভ এক্সামে এখান থেকে বেশি কোশ্চেন এসে থাকে। তো এটি কমপ্লিট হওয়ার পর আমরা মেডিয়েভাল এবং অ্যানসিয়েন্ট হিস্ট্রি ক্লাস শুরু করব। তো প্রথম যে আমাদের ক্লাস সেটি হলো কলোনিয়াল পিরিয়ড, অর্থাৎ ঔপনিবেশিক শাসন ব্যবস্থা। তো আমাদের দেশে বিভিন্ন ধরনের বিদেশি শক্তি এসেছে। ইংরেজরা শুধু নয়, ইংরেজদের ছাড়া পাশাপাশি পর্তুগিজ, ডাচ, ফরাসি, তো ওলন্দাজ, তারা বিভিন্ন সময় বিভিন্ন বিদেশি শক্তি আমাদের দেশে এসেছে। তো সেই শক্তিগুলি আগমন থেকে আমাদের এখানে মডার্ন হিস্ট্রির পিরিয়ড শুরু হয়েছে, ঠিক আছে। আর এই ক্লাসটির শেষে এখানে আমরা 20টি কোশ্চেন প্র্যাকটিস করব। এই কোশ্চেনগুলি তোমাদের বিভিন্ন ধরনের এক্সামে এসেছে বিগত বছরে, আর এই কোশ্চেনগুলি তোমাদের বিভিন্ন এক্সামের জন্য বিভিন্নভাবে হেল্পফুল হয়ে থাকবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। তার পাশাপাশি তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবে। তাহলে আমার সমস্ত ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। এই ইউডেলি একাডেমির যে ইউটিউব চ্যানেলে, সেখানে তোমরা বিভিন্ন ধরনের সাবজেক্ট এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের কোচিং রিলেটেড মেটেরিয়ালস বা ভিডিও পেয়ে থাকবে। দেখতে পাচ্ছ এখানে সাবজেক্টগুলি কি সাবজেক্ট এখানে কভার করা হয়: ম্যাথ, রিজনিং, জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, এই সমস্ত সাবজেক্টের এখানে বিভিন্ন ধরনের ক্লাস পাবে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের এক্সাম, যেমন তোমাদের ডাব্লিউবি, পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন ধরনের এক্সাম, তার পাশাপাশি ডাব্লিউবি, পিএসসির বিভিন্ন ধরনের এক্সাম, তার পাশাপাশি ডাব্লিউবিসিএস প্রিলিমস, মেন্স, ডাব্লিউবি টেট এবং আদার্স কম্পিটিটিভ যে সমস্ত এক্সাম রয়েছে সেগুলোর জন্য বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়ালস এবং ভিডিও মেটেরিয়ালস এখান থেকে পেয়ে থাকবে। তার পাশাপাশি ইউডেলি একাডেমির তরফ থেকে এখানে অনলাইন এবং অফলাইন কোচিং ব্যবস্থা রয়েছে। তো তোমরা যদি কোচিং নিতে চাও বা কোনো ইনকোয়ারি থাকে, তাহলে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবে। কন্ট্যাক্ট ডিটেলসটা তোমরা ভিডিওর মাঝেই পেয়ে যাবে অথবা ডেসক্রিপশনেও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারবে। তো আমাদের ভারতের আধুনিক যুগের সূচনা হয়েছিল ব্রিটিশদের আগমন থেকে। শুধু ব্রিটিশরা না, বিদেশি যে শক্তিগুলো আগমন করেছিল সেখান থেকে আমাদের আধুনিক ইতিহাসের সূচনা হয়েছে। তো আমরা সেটা ডিটেলসে আজকে ভিডিওটিতে দেখব। তো প্রথমে আমাদের যে ব্রিটিশদের আগমনের আগে আমাদের যে সমস্ত শক্তিগুলি বা আমাদের যে সমস্ত রাজারা ছিল, তারা ভারতের সঙ্গে বিদেশের বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের একটা সম্পর্ক ছিল। তৎকালীন ব্যবসা বাণিজ্য যে সমুদ্র পথে বেশি চলতো, আর সেই ব্যবসা বাণিজ্য মেন যে রাস্তা ছিল, সেই রাস্তাগুলি তিনটি রাস্তা ছিল। প্রথম রাস্তাটি হলো এখানে মধ্য এশিয়ার মধ্য দিয়ে অবস্থিত, ক্যাসপিয়ান এবং ব্ল্যাক সি হয়ে একটি রাস্তা ছিল। দ্বিতীয় রাস্তাটি তোমাদের এখানে ছিল সিরিয়া হয়ে ভূমধ্যসাগরের মধ্য দিয়ে। আর তৃতীয় রাস্তা যেটি ছিল সেটি হলো রেড সির মধ্য দিয়ে মিশর হয়ে। এই তিনটি রাস্তার মধ্যে তখন ব্যবসা বাণিজ্য যোগাযোগ চলতো। কিন্তু 1453 সালে কনস্টান্টিনোপলের যুদ্ধের পর তুর্কিরা সেই যুদ্ধে জয়লাভ করে এবং তারপরে এই রাস্তাগুলো বন্ধ করে দেয়। সেই সময় ভারতের সঙ্গে বিদেশি যে ব্যবসা বাণিজ্য বা ইউরোপিয়ানদের যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্যটা বন্ধ হয়ে যায়। এরপরে তোমরা নাম জানো অনেকে, ভাস্কো ডা গামা নতুন একটি জলপথ আবিষ্কার করেন বা খোঁজেন। ভাস্কো দা গামা কি করেছিল? 1498 সালে মে মাসের 20 তারিখে আমাদের কেরালার কালিকট বন্দরে, বর্তমান যেটির নাম হলো কোজিকোড়ে, সেই বন্দরে পৌঁছান এবং তৎকালীন যে কালিকটের রাজা ছিলেন তার নাম ছিল জামোরিন। সে রাজা তাকে অভ্যর্থনা করেন। এরপরে ভাস্কো দা গামার সূত্র ধরে পর্তুগিজদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের একটা সম্পর্ক তৈরি হয় ভারতবর্ষে। তারপরে সেখানে ভাস্কো দা গামার হাত ধরে অনেক পর্তুগিজ ভারতে আসে এবং তারা সেখানে কালিকট, কোচিন এবং ক্যান্নরে বাণিজ্য বন্দর গঠন করে। আর ভাস্কো দা গামার সময় তখন দুটি ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল। একটি হলো ভাস্কো দা গামা যে রাস্তাটি তৈরি করেছিল বা আবিষ্কার করেছিল, সে রাস্তাটি ছিল আমাদের উত্তম আশা অন্তরীপ বা কেপ অফ গুড হপ। এই এই উত্তম আশা অন্তরীপ থেকে ভারতে আসার যে নতুন রাস্তাটা, সেই রাস্তাটা তৈরি করেছিল ভাস্কো ডা গামা। আর অন্যদিকে কলম্বাস তখন আমেরিকা যাওয়ার রাস্তা তৈরি করে। এই দুটি ঘটনা ছিল তৎকালীন সময়ে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এরপরে কি হয়েছে, ভারতে পর্তুগিজরা এসেছে, আসার পর তারা প্রথম যখন রাজধানী তৈরি করে, রাজধানী প্রথম যেটি তৈরি করেছিল কোচিনে তৈরি করেছিল। অবশ্যই মনে রাখবে যে পর্তুগিজদের প্রথম রাজধানী ছিল কোচিনে। কত সালে?
1502 সালে। পরে সেটি গোয়াতে স্থানান্তর করা হয়েছিল, তো সেটি আমরা পরে জানব। এরপরে ভারতে প্রথম যে পর্তুগিজ গভর্নর নিযুক্ত হয়েছিলেন তার নাম ছিল ফ্রান্সিস দে আলমিডা। তোমরা অবশ্যই নামটি মনে রাখবে, কারণ ইম্পর্টেন্ট। পর্তুগিজদের প্রথম যে গভর্নর ছিলেন তিনি হলেন ফ্রান্সিস দে আলমিডা। তিনি একটি নতুন পলিসি চালু করেছিলেন, যে পলিসিটির নাম ব্লু ওয়াটার পলিসি। ব্লু ওয়াটার পলিসিতে বলা হয়েছিল, মানে এখানে সমুদ্র ক্ষেত্রে পর্তুগিজদের শক্তি বাড়ানো হয়েছিল, কারণ তারা জেনেছিল যে সমুদ্র পথটি তাদের ব্যবসা বাণিজ্যের মেন রাস্তা। সেই জন্য তারা সেই ব্যবসা বাণিজ্য তাদের অগ্রাধিকার বা তাদের সাস্টেইন করার জন্য তারা সমুদ্র পথে তাদের বা সমুদ্রে তাদের শক্তি বাড়ানোর চিন্তা ভাবনা করেছিল। সেই পলিসিটির নাম হলো ব্লু ওয়াটার পলিসি। এরপরে যিনি গভর্নর হিসেবে এখানে ভারতে নিযুক্ত হয়েছিলেন তার নাম ছিল, খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে, 1509 সালে তার নাম ছিল আলফান্সো ডি আলবুকার্ক। তিনি ভারতের পর্তুগিজ গভর্নর হিসেবে নিযুক্ত হন। তিনি বিজাপুরের হাত থেকে গোয়া দখল করেছিলেন কত সালে? 1510 সালে, এবং একটি নতুন পলিসি চালু করেছিলেন। সেই পলিসিটির নাম হলো দ্য পলিসি অফ ইম্পেরিয়ালিজম। অবশ্যই তোমরা মনে রাখবে পয়েন্টটা, দ্য পলিসি অফ ইম্পেরিয়ালিজম কে চালু করেছিল? তার নাম হলো আলফান্সো ডি আলবুকার্ক। তিনি পর্তুগিজদের মধ্যে শ্রেষ্ঠ সম্রাট ছিল এবং শ্রেষ্ঠ একটি সামুদ্রিক শক্তিতে পরিণত করার পর তিনি মারা যান 1515 সালে। এরপরে নতুন যে গভর্নর এসেছিলেন তার নাম ছিল নিনো দা কুনহার। তিনি 1530 সালে এখানে আমাদের ভারতবর্ষে নিযুক্ত হয়েছিলেন, এবং তিনি পর্তুগিজদের রাজধানী যে কোচিন ছিল সেই কোচিন থেকে রাজধানীটি স্থানান্তর করেছিলেন। কোথায় স্থানান্তর করেছিলেন? গোয়াতে। তো অবশ্যই তোমরা নামটা মনে রাখবে। তো কোচিন থেকে গোয়াতে পর্তুগিজদের রাজধানী কে স্থানান্তর করেছিলেন? নিনো দা কুনহার। তার পাশাপাশি তৎকালীন যে গুজরাটের শাসনকর্তা ছিলেন তার নাম ছিল বাহাদুর শাহ। তার কাছ থেকে তিনি দিউ এবং বেসিন অধিগ্রহণ করে নেন। তার পাশাপাশি তারা হুগলিতে তাদের শক্তি বিস্তার করেছিল, কিন্তু 1631 সালে মুঘল সম্রাট শাহজাহানের কাছে তারা পরাজিত হওয়ার পর তারা হুগলি পরিত্যাগ করেন। তাহলে এটিও ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পর্তুগিজরা হুগলি কেন পরিত্যাগ করেছিল? কারণ শাহজাহানের কাছ থেকে তারা পরাজিত হয়েছিল, করার পর তারা পরিত্যাগ করেছিলেন। কত সালে? 1631 সালে, অবশ্যই মনে রাখবে। এরপরে পর্তুগিজ যারা ছিল তারা কি হয়েছে, 1559 সালে কি করেছে, তারা দমন দ্বীপটি অধিগ্রহণ করেন। এরপর 1661 সালে, এটি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই মনে রাখবে, ইংল্যান্ডের যে রাজা ছিল তার নাম ছিল দ্বিতীয় চার্লস। তার সঙ্গে পর্তুগালের যে রাজা ছিল সে রাজার বোনের নাম ছিল ক্যাথরিন। তাদের বিয়ে হয়, আর বিয়ের সময় মুম্বাই শহরকে রাজকীয় উপহার হিসেবে প্রদান করেছিল পর্তুগিজরা ইংল্যান্ডকে, বা ইংল্যান্ডের দ্বিতীয় রাজা মানে রাজা দ্বিতীয় চার্লসকে মুম্বাই শহর এখানে উপহার হিসেবে প্রদান করেছিল। তো তোমরা এই পয়েন্টটা অবশ্যই মনে রাখবে। এরপরে ধীরে ধীরে পর্তুগিজের শাসন ক্ষমতা হারাতে শুরু করে, কারণ তাদের মেন যে কারণগুলি ছিল তাদের মধ্যে ছিল তাদের যে গভর্নর যারা ছিল তারা অতটা ভালো ছিল না, এবং তার পাশাপাশি ধর্মীয় অসহিষ্ণুতা এবং তাদের দাদাগিরি বা বোম্বেটিগিরির জন্য তারা ধীরে ধীরে তাদের শক্তি হারাতে শুরু করে। পর্তুগিজরা ভারতীয়দের তামাক চাষ শিখিয়েছিল, এই পয়েন্টটা অবশ্যই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই মনে রাখবে। আর ভারতের প্রথম পর্তুগিজ কারখানা স্থাপিত করা হয়েছিল কালিকটে, এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা অবশ্যই মনে রাখবে। তৎকালীন যে প্রখ্যাত যে সন্ত ছিল, ইহুদি বা খ্রিস্টান সন্ত, তার নাম ছিল ফ্রান্সিস জেভিয়ার। তিনি ভারতে এসেছিলেন কার হাত ধরে? মার্টিন আলফান্সো ডিসুজার হাত ধরে। এরপরে ধীরে ধীরে পর্তুগিজ যে অধিকৃত অঞ্চলগুলো ছিল, যে সমস্ত অঞ্চল, সেই সমস্ত অঞ্চলগুলো ইংরেজদের অধিগ্রহণ করে নেন, এবং গোয়া, দমন এবং দিউ 1961 সাল অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরও পর্তুগিজরা এখানে অধিকার করছিল, অর্থাৎ পর্তুগিজদের শাসন এখানে চলছিল 1961 সাল পর্যন্ত। তোমরা মনে রাখবে কোন কোন জায়গা? গোয়া, দমন এবং দিউ, এই তিনটি জায়গাতে। এরপরে আরেকটি বিদেশি শক্তি ভারতে এসেছিল, তার নাম হলো এখানে
ডাচ বা ওলন্দাজ। তো ওলন্দাজেরও তোমরা নাম পেয়ে থাকবে, ডাচকেদের কি ওলন্দাজ বলা হয়ে থাকে, ঠিক আছে। তারা এসেছিল 1595 সালে, তারা ভারতে আসে এবং 1602 সালে একটি নতুন কোম্পানি তারা গঠন করেছিল। সেই কোম্পানির নাম হলো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানিটি ডাচ পার্লামেন্টের কাছ থেকে একটা চার্টার পেয়েছিল, সেই চার্টার অনুযায়ী কোম্পানিটি গঠন হয়েছিল। সেই চার্টারে তাদেরকে বিভিন্ন ধরনের এখানে অনুমতি দিয়েছিল, সেই অনুমতিগুলো এখানে দেখতে পাচ্ছ তোমরা, দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের চুক্তি সম্পদ, তার পাশাপাশি অঞ্চল অধিগ্রহণ, দুর্গ গঠন, এই সমস্ত অনুমতি তাদেরকে দেওয়া হয়েছিল। ডাচরা আমাদের গুজরাটের সুরাট, কাম্বে এবং আহমেদাবাদে তাদের বাণিজ্য বন্দর গড়ে তুলেছিল, নামগুলো অবশ্যই মনে রাখবে। তারপরে তারা ডাচরা এখানে পর্তুগিজদের হারিয়ে ইউরোপীয় যে বাণিজ্য শক্তিশালী একটি ইউরোপীয় মানে এখানে বিদেশি শক্তি হিসেবে ভারতে অধিকার বা অধিশোষণ শুরু করেছিল। 1690 সালে পুলিকট ছিল তাদের প্রধান কেন্দ্র, কিন্তু তা পরে নাগাপত্তি নামে স্থানান্তর করা হয়েছিল। এরপরে সপ্তদশ শতাব্দীতে অর্থাৎ প্রায় 1650 সাল থেকে ইংরেজরা ভারতে একটা বড় শক্তি হিসেবে মাথাচাড়া দেয়। তখন ডাচ এবং ইংরেজদের মধ্যে একটা যুদ্ধ চলতে থাকে। সেই যুদ্ধে ডাচ তাদের বা ওলন্দাজরা তাদের অধিগ্রহণ যে এলাকাগুলো ছিল সেই এলাকাগুলো ইংরেজদের কাছে হেরে যায়। সেই এলাকাগুলোর মধ্যে এখানে তোমাদের দেওয়া রয়েছে নামগুলো, তোমরা অবশ্যই এখানে খেয়াল করবে কোন কোন জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলো এখানে দেখে নিতে পারবে, দেওয়া রয়েছে সব কত সালে। এরপরে বেদারার যুদ্ধ হয়েছিল। এই বেদারার যুদ্ধটার নামটা মনে রাখবে এবং সালটা অবশ্যই মনে রাখবে, 1759 সালে। তখন এখানে ব্রিটিশদের কাছে ডাচরা এখানে পুরোপুরি হেরে যায় এবং এরপরে ডাচদের সাম্রাজ্যের পতন ঘটায়। এরপরে যে আমাদের ভারতে যে মেন শাসন ব্যবস্থা শুরু করেছিল তারা ছিল ইংরেজ বা ব্রিটিশ। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি গঠন করার আগে এর নাম ছিল গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইনটু দি ইস্ট ইন্ডিজ। এই নামে প্রথম এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি তৈরি হয়েছিল ব্রিটিশদের। তৎকালীন রানী যে প্রথম রানী ছিলেন, রানী এলিজাবেথ, 1600 সালে, সালটা অবশ্য মনে রাখবে, 31শে ডিসেম্বর কোম্পানির রয়্যাল চার্টার অনুমোদন করেছিল। এই রয়্যাল চার্টার অনুযায়ী এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত তথা বিভিন্ন দেশে এখানে ব্যবসা বাণিজ্য করার অনুমতি লাভ করেছিল। তৎকালীন কোম্পানির প্রথম গভর্নর ছিলেন থমাস স্মিথ এবং তারা একটি মানে মেনলি এটি একটি ব্যবসায়ী গোষ্ঠী ছিল এবং এদের নাম ছিল মার্চেন্টস অ্যাডভেঞ্চারার্স। এরপরে কি হয় 1613 সালে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 1600 সালে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয় এবং এই চার্টার অনুমোদন করেছিলেন রানী এলিজাবেথ। এরপরে 1613 সালে স্যার উইলিয়াম হকিন্সকে আমাদের ভারতে পাঠানো হয়েছিল। তৎকালীন আমাদের ভারতের রাজা ছিলেন মোগল সম্রাট জাহাঙ্গীর, তার দরবারে পাঠানো হয়েছিল ব্যবসা বাণিজ্যর কথাবার্তা করার জন্য, অর্থাৎ সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি বাণিজ্য কেন্দ্র গঠন করার জন্য। তখন জাহাঙ্গীর আমাদের মোগল সম্রাট জাহাঙ্গীর তাদের একটি অনুমোদন দিয়েছিল এবং 1613 সালে সুরাটে, নামটা অবশ্য মনে রাখবে, প্রথম তাদের বাণিজ্য কেন্দ্র বা বাণিজ্য কারখানা স্থাপন করা হয়। তাহলে কত সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে আমাদের ভারতবর্ষে কোথায় প্রথম বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল? সুরাটে। কত সালে? 1613 সালে। এরপরে 1615 সালে প্রথম জেমস জাহাঙ্গীরের দরবারে নিজের দূত, যে দূতটির নাম ছিল স্যার থমাস রোকে পাঠিয়েছিল। কে পাঠিয়েছিল? প্রথম জেমস, তৎকালীন রাজা তিনি ছিলেন, তার নাম হলো প্রথম জেমস। এরপরে 1633 সালে ব্রিটিশ কোম্পানি মছলিপত্তনমে আরেকটি নতুন কারখানা স্থাপন করেন। তাহলে এটিও ইম্পর্টেন্ট, কত সালে মছলিপত্তমে কারখানা ব্রিটিশ কোম্পানি কারখানা স্থাপন করেছিল? 1633 সালে। এরপরে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে 1639 সালে। তোমরা এই পয়েন্টগুলো অবশ্যই ভালো করে এখানে পড়বে আর এগুলো নোট করে রাখবে।
রাজা চন্দ্রগিরি মাদ্রাজকে ইংরেজদের হাতে তুলে দেয়। এরপর 1642 সালে ব্যাঙ্গালোরে কারখানা এবং 1644 সালে মাদ্রাজে সেন্ট জর্জ দুর্গ তৈরি করেছিল ইংরেজরা। এরপরে কি হয়েছে যে 1661 সালে এখানে পর্তুগিজদের রাজকন্যা যিনি ছিলেন ক্যাথরিনের সঙ্গে এখানে দ্বিতীয় চার্লস, তৎকালীন ব্রিটিশ রাজা দ্বিতীয় চার্লসের বিয়ে হয়। সেই বিয়ের সময় বোম্বাই শহরকে যৌতুক হিসেবে এখানে প্রদান করা হয়। সেই বোম্বাই শহর তখন এখানে বার্ষিক 10 পাউন্ড টাকার বিনিময়ে দ্বিতীয় চার্লস এই বোম্বাই শহরটিকে কোম্পানির হাতে তুলে দিয়েছিল। এরপর 1690 সালে জব চার্নক সুতানীটিতে একটি কারখানায় স্থাপন করেছিল আমাদের পশ্চিমবঙ্গের। এরপর 1698 সালে কলকাতার যে সুতানুটি, কলিকাতা এবং গোবিন্দপুর এই তিনটি গ্রাম জমিদারের কাছ থেকে অধিগ্রহণ করার পর এই তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহর তৈরি করেছিল। এবং কলকাতা শহরের মেন যে ওদের বাণিজ্য কেন্দ্র ছিল সেটি ছিল সেন্ট মানে ফোর্ট উইলিয়াম। তো তোমরা অবশ্যই এটি মনে রাখবে। সেটি তৈরি করা হয়েছিল 1700 সালে। এরপরে 1700 সালে মুম্বাই, কলকাতা এবং মাদ্রাজ এই তিনটি শহর ব্রিটিশদের প্রধান বাণিজ্য কেন্দ্র তৈরি হয় এবং এদের রাজধানী তৈরি হয় কলকাতা। ঠিক আছে। এরপরে 1717 সালে ফারুক শিয়ারের ফরমান দ্বারা সুলতানিটি গোবিন্দপুর এবং কলকাতা প্রদান করা হয় এবং হ্যামিল্টনকে কোম্পানির ম্যাগনা কর্তা হিসাবে এখানে তুলে ধরা হয় থাকে। 1708 সালে কোম্পানি সংযুক্ত রূপে এখানে আত্মপ্রকাশ করে দ্য ইউনাইটেড কোম্পানি অফ মার্চেন্টস অফ ইংলিশ ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিজ নামে, এবং এই কোম্পানিটির নামে অস্তিত্ব ছিল 1858 সালে পর্যন্ত। এরপরে ভারতের 1857 সালে এখানে মহাবিদ্রোহ হয়। সেই মহাবিদ্রোহ পর থেকে 1858 সাল পর্যন্ত পর থেকে এই ভারতের যে শাসন ব্যবস্থা সেটি সরাসরি ব্রিটিশ রাজদরবারে চলে যায়। তো তোমরা এই যে ভিডিও ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছ, ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই এখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে। আর এখানে ফ্রি এই পিডিএফ গুলো পেতে চাইলে তোমরা অবশ্যই ইউডুলি একাডেমির যে টেলিগ্রাম গ্রুপটি রয়েছে সেখানে জয়েন করবে। এই লিঙ্কটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা টেলিগ্রামে গিয়ে তোমরা সার্চ করে সেখানে জয়েন করতে পারবে। আর কোচিং রিলেটেড তোমরা যদি কোনো কোয়ারি থাকে বা জানার থাকে তাহলে তোমরা এই যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ মোবাইল নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবে। এছাড়াও আমাদের ভারতবর্ষে আরো একটি ব্রিটিশ বিদেশি শক্তি এসেছিল, সেটি হলো ডানিশ শক্তি বা ডেনমার্ক থেকে যারা এসেছিল তাদেরকে বলা হয় ডানিশ। তো তারা ভারতে এসেছিল 1616 সালে। তাহলে 1620 সালে তারা কি করেছিল, ভ্যাঙ্কুভার বা তামিলনাড়ুতে একটি জায়গা ছিল সেই জায়গাতে, এবং পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে 1676 সালে তাদের প্রধান কার্যালয় তৈরি করেছিল। এরপরে 1756 সালে তারা নিকোবর দ্বীপপুঞ্জে তাদের ঘাঁটি তৈরি করেছিল। এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট, আন্দামান বা নিকোবর দ্বীপপুঞ্জে কারা ঘাঁটি তৈরি করেছিল? তো কারা করেছিল? ডানিশ শক্তি বা ডেনমার্কের যারা থেকে এসেছিল তারা, বা ডানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তোমরা অবশ্যই মনে রাখবে। 1616 সালে ডানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়েছিল এবং ডানিশরা 1620 সালে ভ্যাঙ্কুভারে ফোর্ট ডান্সবার্গ স্থাপন করেন। আর ডানিশ শক্তি ভারতে বেশি প্রতিপত্তি স্থাপন করতে পারেননি। তারা 1845 সালে তাদের সমস্ত কিছু সম্পত্তি ব্রিটিশদের কাছে বিক্রয় করে দিয়ে তারা দেশ ছেড়ে চলে যায়। এরপরে এছাড়াও আমাদের ভারতবর্ষে আরো একটি শক্তিশালী বিদেশি উপনিবেশ বা শক্তি এসেছিল, সেটি হলো ফ্রেঞ্চ বা ফরাসি শক্তি। রাজা তৎকালীন ফ্রেঞ্চের রাজা ছিল চতুর্দশ লুই। তার শাসনকালে
কোলবার্টের উদ্যোগে 1664 সালে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করা হয়েছিল। এরপরে 1668 সালে ফ্রাঙ্কোইস ক্যারনের উদ্যোগে সুরাটে প্রথম কারখানা স্থাপন করা হয়। তো অবশ্যই নামটা মনে রাখবে যে ফ্রান্সরা প্রথম কোথায় কারখানা স্থাপন করেছিল? সুরাটে। আর দ্বিতীয় যে কারখানা সেটি স্থাপন করা হয়েছিল মসুলিনিপত্তমে। কত সালে? 1669 সালে। এরপর ফ্রান্সিস মার্টিন 1673 সালে পন্ডিচেরি স্থাপন করে এবং সেখানকার গভর্নর হিসেবে নিযুক্ত হন। আর পন্ডিচেরি ফরাসিদের মূল ঘাঁটি হিসেবে পরিণত হয় এবং পরবর্তীকালে আমাদের কলকাতার চন্দননগরে একটি নতুন ফ্যাক্টরি তারা তৈরি করেছিল। এরপর ফরাসিরা 1739 সালে মাহে উপকূল অর্থাৎ মালাবার উপকূল, ইয়ানাম অর্থাৎ তৎকালীন সময় অন্ধ্রপ্রদেশ এবং কারাইকাল তামিলনাড়ু এই সমস্ত জায়গাগুলো অধিগ্রহণ করেন। এরপরে 1742 সালে ডুপ্লে, তৎকালীন যে গভর্নর ছিল ফরাসি গভর্নর, তিনি ডুপ্লে পন্ডিচেরির গভর্নর পদে নিযুক্ত হয়েছিলেন। এরপর ধীরে ধীরে ফরাসিদের বাণিজ্য নীতিটা ধীরে ধীরে আগ্রাসী সাম্রাজ্যবাদীতে পরিণত হয়। এরপর ফরাসি এবং ব্রিটিশদের মধ্যে একটি যুদ্ধ শুরু হয়, অর্থাৎ নতুন অধ্যায় শুরু হয়েছিল। এরপরে ফরাসিরা সেই যুদ্ধে হেরে যায়। তারপরে আমাদের ব্রিটিশ শাসন ব্যবস্থা এখানে পুরো সমস্ত জায়গাগুলো দখল করে নিয়ে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপন করেছিল। তো আজকের পার্ট এখানে শেষ হলো। এরপরে আমরা সেকেন্ড পার্টে নিয়ে আসবো আরো ডিটেলসে আরো কিছু স্টাডি মেটেরিয়ালস। তো এরপরে আমরা এখানে 20টি কোশ্চেন রয়েছে প্র্যাকটিস সেট। আমরা যা কিছু পড়লাম সেখান থেকে এখানে 20টি কোশ্চেন নিয়ে এসেছি, আমি বিভিন্ন পরীক্ষায় এসেছে আগে। সেই 20টি কোশ্চেন আমরা এখানে প্র্যাকটিস করব। তো প্রথম কোশ্চেনটি এখানে দেখতে পাচ্ছ তোমরা দেওয়া রয়েছে, আফ্রিকার পশ্চিম উপকূল থেকে ভারতে সেই সমুদ্রপথে কি আবিষ্কার করেছিল? অপশনগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কলম্বাস, ভাস্কো ডা গামা, স্যার ওয়াল্টার রালে। তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হবে তোমাদের অবশ্যই সি নাম্বার, ভাস্কো দা গামা। তার অ্যান্সার হলো আমাদের অপশন নাম্বার সি। এখানে একটু ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখে নিতে পারবে সমস্ত কিছু। ভাস্কো ডা গামা ভারতবর্ষে এসেছিল, এখানে দেওয়া রয়েছে মে মাসে 20 তারিখে 1498 সালে। এখানে 170 জন ক্রিউ নিয়ে তিনি কালিকট অর্থাৎ বর্তমান যেটির নাম হলো কোজিকোড়ে, সেই আমাদের কেরালার কোজিকোড়ে বন্দরে এসে উপস্থিত হয়েছিল। আর তিনি এই নতুন রাস্তাটি তৈরি করেছিল কোথা থেকে? ওয়েস্টার্ন ইউরোপ থেকে কেপ অফ দ্য গুড হোপ এই বা উত্তম আশা অন্তরীপ হয়ে আমাদের ভারতে আসার রাস্তাটি তৈরি করেছিল বা আবিষ্কার করেছিল। এরপরে সেকেন্ড কোশ্চেন যেটি হলো যে রাজকীয় সনদ অর্জন করার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি কি করার অনুমতি পেয়েছিল? এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে যে রাজকীয় সনদ দেওয়া হয়েছিল সেই সনদের পর এখানে ভারতবর্ষে বা এই সনদে তারা কি কি অনুমতি পেয়েছিল? তো 1 নাম্বার এখানে অপশনগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, সমুদ্র জুড়ে বাণিজ্যের অধিকার পেয়েছিল, অথবা সস্তা দামে পণ্য কিনে আরো বেশি দামে বিক্রি করার অধিকার, অথবা ইউরোপীয় দেশগুলির সঙ্গে ব্যবসা করার অধিকার, অথবা সবগুলোই পেয়েছিল। তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হলো তোমাদের সবগুলোই পেয়েছিল, তাদের এই সনদে সবকিছুই তারা পেয়েছিল। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের সাথে বাণিজ্য করার অনুমতি পেয়েছিল তৎকালীন সময় ইংল্যান্ডের শাসক কে ছিলেন? কুইন অ্যানে, কুইন ভিক্টোরিয়া, বা কুইন এলিজাবেথ ওয়ান, বা জর্জ ওয়ান। তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হবে তোমাদের অপশন নাম্বার সি, কুইন এলিজাবেথ ওয়ান। তিনি ছিলেন তৎকালীন সময়ে ইস্ট ইন্ডিয়া মানে ইংল্যান্ডের শাসক এবং তিনি ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে চার্টার প্রদান করেছিলেন। ঠিক আছে, তোমরা অবশ্যই মনে রাখবে। এখানে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে যে পয়েন্টটি এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছ, কুইন এলিজাবেথ ওয়ান ওয়াজ দ্য রুলার অফ ইংল্যান্ড when the East India Company got permission to trade with India. এরপর নেক্সট যে কোশ্চেন
সেটি হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন ইংল্যান্ডের শাসকদের কাছ থেকে বা ইংল্যান্ডের শাসকের কাছ থেকে সনদ অর্জন করেছিল। তো কার কাছ থেকে সনদ অর্জন করেছিল? কুইন এলিজাবেথ ওয়ানের কাছ থেকে। কত সালে? সালটি তোমরা এখান থেকে অবশ্যই কারেক্ট অ্যান্সার যেটি হলো অপশন নাম্বার এ, 1600 সালে। তো কারেক্ট অ্যান্সার তোমাদের অপশন নাম্বার এ। এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বোম্বে শহরকে কার কাছ থেকে পেয়েছিল? তো অপশনগুলো তোমাদের দেওয়া রয়েছে, ডাচদের কাছ থেকে, বা চার্লস ওয়ান, চার্লস টু, বা পর্তুগিজদের কাছ থেকে। কারেক্ট অ্যান্সার যেটি সেটি হলো অপশন নাম্বার সি, চার্লস টু। তৎকালীন রাজা ছিলেন চার্লস টু, তার কাছ থেকে পেয়েছিল। চার্লস টু কার কাছ থেকে পেয়েছিল? চার্লস টু পেয়েছিল পর্তুগিজদের কাছ থেকে। কারণ পর্তুগিজদের রানীর সঙ্গে চার্লস টু এর বিবাহ সময় যৌতুক হিসেবে বোম্বে শহর পেয়েছিল, আর সেই বোম্বে শহর চার্লস টু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিল 10 পাউন্ড বার্ষিক অ্যামাউন্ট হিসাবে ধার দিয়েছিল। ঠিক আছে, এইটা ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নিতে পারবে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এখানে তারিখটা তোমাদের দেওয়া রয়েছে, তারিখটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে বা মনে রাখার চেষ্টা করবে। এরপরে সেকেন্ড যে মানে নেক্সট যে কোশ্চেন নাম্বার 6, সেটি হলো স্যার টমাস রো কোন ব্রিটিশ সম্রাটের চিঠি নিয়ে ভারতে এসেছিল? স্যার টমাস রো কোন ব্রিটিশ সম্রাটের চিঠি নিয়ে ভারতে এসেছিল? তাহলে কারেক্ট অ্যান্সার যেটি সেটি হবে তোমাদের অপশন নাম্বার সি, জেমস ওয়ান। তৎকালীন ব্রিটিশ সম্রাট ছিলেন জেমস ওয়ান। তিনি টমাস রোকে পাঠিয়েছিলেন জাহাঙ্গীরের দরবারে ব্যবসা বাণিজ্য অনুমতি নেওয়ার জন্য। সেটি ডিটেলস এখানে তোমাদের দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই মনে রাখবে কার দরবারে? জাহাঙ্গীরের দরবারে। তো এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, স্যার টমাস রোকে পাঠিয়েছিল কত সালে? 1614 সালে কিং জেমস ওয়ান, তৎকালীন যে রাজা ছিলেন জেমস ওয়ান তিনি। এরপরে ভারতের কালিকটে ভাস্কো ডা গামা আগমন ঘটেছিল কবে? তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হবে তোমাদের অপশন নাম্বার ডি, 1498 সালে। এখানে তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে, 1498 সালের মে মাসে 20 তারিখে তিনি কোজিকোড়ে বা কালিকট বন্দরে এসে পৌঁছায়। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো বোম্বাই শহরটি বা দ্বীপটি ব্রিটিশ যুবরাজ চার্লস টু কে যৌতুক হিসেবে দিয়েছিল, কারা দিয়েছিল? তো এখানে কারেক্ট অ্যান্সার যেটি সেটি হলো অপশন নাম্বার বি, পর্তুগিজ। পর্তুগিজ রানীকে বিবাহ করার জন্য চার্লস টু কে বোম্বাই শহরকে যৌতুক হিসেবে প্রদান করেছিল পর্তুগিজ রাজা। তো এখানে ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো যে তোমাদের কোন কোন জায়গার মধ্যে ব্যবসায়ের একচেটিয়া অধিকার ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মঞ্জুর করা হয়েছিল? কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে একচেটিয়া ব্যবসা অধিকার মঞ্জুর করা হয়েছিল কাকে? ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। কারেক্ট অ্যান্সার যেটি সেটি হলো অপশন নাম্বার সি, দ্য কেপ অফ গুড হোপ অ্যান্ড দ্য স্ট্রেট অফ ম্যাগেলান। তো তোমাদের এই অপশনটি অবশ্যই মনে রাখবে, সি নাম্বার আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে পুরো ডিটেলসে দেওয়া রয়েছে ডাচ গভর্নমেন্ট কোম্পানিকে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসা করার জন্য একটি সনদ দিয়েছিল বা অনুমতি দিয়েছিল, কোথা থেকে? বিটুইন দ্য কেপ অফ গুড হোপ থেকে স্ট্রেট অফ ম্যাগেলান। তো তোমরা এই পয়েন্টটি অবশ্যই মনে রাখবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি তোমাদের এখানে দেওয়া রয়েছে, কি বলা আছে? 1698 সালে বাংলার মুঘল নবাবের কাছ থেকে সুতানুটি, কলিকাতা এবং গোবিন্দপুরের 3টি জমিদারি লাভ করার পর ইংরেজরা কলকাতা বানিয়েছিল। তখন কলকাতায় ব্রিটিশ বন্দোবস্তর কেন্দ্রবিন্দু ছিল কোন জায়গাটি? স্যান্থম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়ামস এবং হাওড়া পোর্ট। তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হবে তোমাদের অপশন নাম্বার সি, ফোর্ট উইলিয়াম। তোমরা এগুলো দেখে নেবে কত সালে পেয়েছিল? 1698 সালে। আর এখানে কলকাতাকে তখন ফোর্ট উইলিয়ামে তাদের মেন কেন্দ্রবিন্দু হিসেবে স্থাপন করা হয়েছিল।
এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো দিউ কাদের উপনিবেশ ছিল? তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হলো তোমাদের অপশন নাম্বার এ, পর্তুগিজরা দিউয়ে উপনিবেশ করেছিল। পর্তুগিজরা শুধু দিউ না, গোয়া, দমন এবং দিউ এই তিনটি জায়গাতে তাদের উপনিবেশ ব্যবস্থা ছিল। তোমরা এই কোশ্চেনটি অবশ্যই মনে রাখবে। এবং তাদের এই উপনিবেশ ব্যবস্থা ছিল ভারতের স্বাধীনতার পরেও, কারণ তারা 1961 সালে গোয়া, দমন, দিউকে স্বাধীন করে তারা ভারত ছেড়ে চলে যায়। তো তোমরা এই পয়েন্টটা অবশ্যই মনে রাখবে, এখানে দেওয়া রয়েছে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো ফরাসিরা দ্বারা ব্রিটিশদের কাছে মাদ্রাজ ফিরিয়ে দেওয়া হয়েছিল 1748 সালে কোন সন্ধির মাধ্যমে? তো এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার যেটি হলো সেটি হলো অপশন নাম্বার ডি, এক্স লা চ্যাপেল। এই সন্ধির মাধ্যমে ফরাসিরা ব্রিটিশদেরকে মাদ্রাজ ফিরিয়ে দিয়েছিল। কত সালে? 1748 সালে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটি তৈরি করা হয়েছিল ভারতে, সেটি কাদের সংস্থা ছিল? তো কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, ডাচ। ডাচদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটির নাম ছিল ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং ডাচদের সেই ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মিলে সেটাকে একসঙ্গে বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, তো তোমরা এগুলো পেয়ে যাবে, এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবে। এরপর কোশ্চেন নাম্বার 14, এখানে বলা রয়েছে যে বাংলার কোন জায়গায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1651 সালে মুঘলদের দ্বারা বাণিজ্য এবং কারখানা স্থাপন করার অনুমতি দেওয়া হয়েছিল? আমাদের পশ্চিমবাংলার কোন জায়গায়? তো অপশন নাম্বার কারেক্ট রয়েছে এগুলো তোমাদের কলকাতা, কাশিমবাজার, সিঙ্গুর, বর্ধমান। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, কাশিমবাজার। তো কাশিমবাজারে 1651 সালে মুঘল সম্রাট বা মুঘল রাজা তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এখানে কারখানা এবং বাণিজ্য করার অনুমতি দিয়েছিল কাশিমবাজারে। তো এখানে তোমাদের পয়েন্টগুলো দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট, এবং তার পাশাপাশি এক্সপ্লেন করা রয়েছে, তো তোমরা এগুলো দেখে নেবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটা হলো কোশ্চেন নাম্বার 15, এখানে বলা হয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1612 সালে কোন যুদ্ধে পর্তুগিজদের বিরুদ্ধে একটি বড় জয় লাভ করেছিল? তাহলে এখানে 1612 খ্রিস্টাব্দে পর্তুগিজ এবং ব্রিটিশদের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটা কোথায় হয়েছিল বা সেই যুদ্ধটি নাম কি? কারেক্ট অ্যান্সার যেটি হবে সেটি হবে তোমাদের অপশন নাম্বার সি, সাওয়ালি। সাওয়ালি কোথায়? সাওয়ালি গুজরাটের সুরাট একটি জায়গা, তোমাদের এখানে ডিটেলসে দেওয়া রয়েছে এক্সপ্লেন করে। দ্য ব্যাটেল অফ সাওয়ালি নোন অ্যাজ দ্য ব্যাটেল অফ সুভালি, এটি কবে ঘটেছিল? নভেম্বর মাসে 29 এবং 30 তারিখে ঘটেছিল। কত সালে? 1612 সালে। এটা দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে সুরাট সিটি বর্তমান যেটা গুজরাট, তাদের একটি সাওয়ালি ভিলেজ ছিল, সেই ভিলেজে এই যুদ্ধটি ঘটেছিল এবং সেই যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করেছিল। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিখরচায় অর্থাৎ শুল্ক ছাড়াই বাণিজ্য করার সুযোগ দিয়েছিল 1717 সালে। আর এই যে অনুমতিটি কোন সম্রাট প্রদান করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে? তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হবে তোমাদের অপশন নাম্বার বি, ফারুক শিয়ার। তখন মোগল সম্রাট ছিলেন ফারুক শিয়ার, তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা খরচায় বা নিঃশুল্কে ব্যবসা বাণিজ্য করার অধিকার দিয়েছিল। তো ডিটেলসটা তোমরা এখানে পেয়ে যাবে, পুরো ডিটেলসে একটি নতুন ফারমান দিয়েছিল, সেই এখানে তোমরা এগুলো দেখে নিবে, পড়ে নিবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো তোমাদের কোন পর্তুগিজ গভর্নর তার নিজ অঞ্চলে সতীদাহ প্রথা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল? এখানে অপশনগুলি রয়েছে ফ্রান্সিসকো ডি আলমেডা, আল আফ আফসো ডি আলবুকার্ক, নুনো দা কুনহা, ফ্রান্সিসকো কোতিনহো।
কারেক্ট অ্যান্সার যেটি সেটি হবে তোমাদের অপশন নাম্বার ডি, আফোনসো ডি আলবুকার্ক। তিনি তৎকালীন সময়ে গোয়াতে রাজা ছিলেন এবং গোয়াতে তিনি সতীদাহ প্রথা বন্ধ করার জন্য চেষ্টা করেছিলেন। তোমাদের এই পয়েন্ট এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। আর আফোনসো ডি আলবুকার্ক সেকেন্ড গভর্নর জেনারেল ছিল পর্তুগিজদের, এবং তাকে এখানে বলা হতো ফাউন্ডার অফ পর্তুগিজ কলোনিয়াল এম্পায়ার ইন ইন্ডিয়া। তাহলে যদি তোমাদের কোশ্চেন আসে হু ইজ দ্য ফাউন্ডার অফ পর্তুগিজ কলোনিয়াল এম্পায়ার ইন ইন্ডিয়া, তার কারেক্ট অ্যান্সার হবে আলফোনসো ডি আলবুকার্ক। ফার্স্ট যে গভর্নর ছিল তিনি ছিলেন ফ্রান্সিসকো ডি আলমেডিয়া, কিন্তু সেকেন্ড যে গভর্নর ছিলেন তিনি ছিলেন আফোনসো ডি আলবুকার্ক, এবং তাকে বলা হয় ফাউন্ডার বলা হয়। তো তোমরা অবশ্যই এখানে মনে রাখবে, ঠিক আছে। এরপরে নেক্সট যে কোশ্চেন, সেই কোশ্চেনটি হলো তোমাদের তৃতীয় কর্ণাটকের যুদ্ধ বা কর্ণাটিক ওয়ার যেটা বলা হয়, থার্ড কর্ণাটিক ওয়ার, সেই যুদ্ধ ফরাসি এবং ব্রিটিশদের মধ্যে হয়েছিল। সেই যুদ্ধটি কোথায় হয়েছিল? তো কারেক্ট অ্যান্সার যেটি হবে সেটি হলো তোমাদের অপশন নাম্বার ডি, বান্দিবাস। এটাই যদি বাংলা উচ্চারণ করা হয় তাহলে সেটি হবে বান্দিবাস, যেটাকে বলা হয় বান্দিবাসের যুদ্ধ। এই যুদ্ধটি কখন হয়েছিল? যখন 7 বছরের যুদ্ধ অর্থাৎ 7 ইয়ার্স ওয়ার যখন চলছিল, 7 ইয়ার্স ওয়ার যখন চলছিল, সেই যুদ্ধের সময় এই বান্দিবাসের যুদ্ধটি হয়েছিল তামিলনাড়ুতে। ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। এবং এই যুদ্ধে ব্রিটিশরা জয়লাভ করেছিল এবং ফরাসিরা এখানে পরাজয় হয়, ঠিক আছে। আর এটি ছিল লাস্ট যুদ্ধ ফরাসি এবং ব্রিটিশদের মধ্যে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো কোন পর্তুগিজ গভর্নর কোচিন থেকে গোয়াতে তাদের রাজধানী স্থানান্তর করেছিল? তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হবে তোমাদের অপশন নাম্বার সি, নুনো দা কুনহা। তো তোমরা এই পয়েন্টটা অবশ্যই মনে রাখবে। কত সাল এখানে দেওয়া রয়েছে? 1530 সালে, ঠিক আছে। এরপরে নেক্সট যে কোশ্চেন, 7 বছরের যুদ্ধ যেটি, সেই 7 বছরের যুদ্ধে কোন বাহিনী পরাজিত হয়েছিল? তো 7 বছরের যুদ্ধটা কি? 7 বছরের যুদ্ধ চলছিল এখানে ব্রিটিশ এবং ফ্রান্সের মধ্যে। তো সেই যুদ্ধে এখানে ফ্রান্স পরাজয় করেছিল। তো কারেক্ট অ্যান্সার হবে ফ্রান্স। তো এখানে তোমাদের ডিটেলসে দেওয়া রয়েছে। আর এই যুদ্ধটি পরাজয় হওয়ার পর এখানে একটি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, সেই সন্ধিটির নাম হলো হোবার্টসবার্গ সন্ধি। কোথায় স্বাক্ষরিত হয়েছিল? প্যারিসে। তোমরা পয়েন্টটা মনে রাখবে, সাল দেওয়া হচ্ছে 1763 সালে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমাদের এখানেই শেষ হলো। তোমরা এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো তোমরা ভালো করে পড়বে, প্র্যাকটিস করবে। আর পিডিএফ যদি ডাউনলোড করে নিতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, অথবা তোমরা এই যে ওয়েবসাইট দেখছো ওয়েবসাইটেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তোমরা যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে থাকবে। তাহলে আমার প্রতিনিয়ত যে সমস্ত ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলোর আপডেট তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।